নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আপনারা শুনছেন আমাদের নতুন গল্পের চ্যানেল অল্প স্বল্প গল্প। আজকে আমাদের নতুন পর্ব আসতে চলেছে মোহিনীর তৃতীয় পর্ব। এটিতে এটাই শোনানো হবে যে আসলেও কি দেবব্রত পারবে মোহিনীর মায়া কাটিয়ে ওই বড় বাড়ি থেকে নিজেকে ফিরিয়ে আনতে, নাকি পারবে না। অবশ্যই যদি শুনতে হয় পুরো ঘটনাটি, তাহলে অবশ্যই মন দিয়ে শুনতে হবে অল্প স্বল্প গল্প। আরেকটি কথা, এই গল্পের চ্যানেলে যেই গল্পগুলি শোনানো হয় সেগুলি সবগুলি বাস্তবের সঙ্গে সম্পর্কিত নয়। অবশ্যই শুনুন অল্প স্বল্প গল্প এবং নিজের যে মনের কষ্ট, ক্লান্তি, এই সব কিছু ভুলে গিয়ে অবশ্যই গল্পের চ্যানেলটি শুনবেন। দেবব্রত মোহিনীর এত রূপ দেখে নিজেকে সংযত করতে পারল না। কিছু সময়ের জন্য দেবব্রত নিজেকে বিবস্ত্র করে মোহিনীকে তার বাহুডোরে আলিঙ্গন করল। দেবব্রত তারপর কামনার আগুনে জ্বলতে থাকা শরীর দুটো কাছাকাছি আসতে থাকলো। চরম উত্তেজনায় দুজন যখন একে অপরকে শরীর দেওয়া নেওয়া করছে, হঠাৎই একটি বয়স্ক ভদ্রলোক চিৎকার করে উঠল, বলল, দাঁড়া দাঁড়া, ওই কাজ করিস না মোহিনী। মোহিনী ক্রোধিত হয়ে উঠল এবং তার চোখ রক্তবর্ণ হয়ে উঠল। সাথে সাথে দেবব্রত দেখল মোহিনীর বিবস্ত্র দেহ দেখে সে ছিটকে বিছানা থেকে নেমে গেল। মোহিনী বলল, কেন আটকালে তুমি আমায়? কেন বাবা? বয়স্ক ভদ্রলোক বলল, কেন মা, কেন? আরো একজনকে নিজের কামনার আগুনে কেন বলি দিচ্ছিস? মোহিনী রক্তবর্ণ চোখ করে তার আসল রূপে ফিরে আসে। বড় বড় দাঁত যেন চোয়াল ঠিকরে বেরিয়ে আসছে, চোখের মণি রক্তবর্ণ, মুখে রক্ত লেগে থাকা উলঙ্গ দেহ, উস্কো খুস্কো চুল, সাদা বর্ণের চামড়া কুচকানো। মোহিনী বলে, তুমি জানো না কেন আমি এমন করি? শরীরের সামান্য মোচড় দিলেই পুরুষ মানুষগুলো মেয়েদের শরীরের মধ্যে নিজেদের ডুবিয়ে দেয়। ভাবে না মেয়েটার কথা, ভাবে শরীরের কথা। ছি! দেবব্রত অবাক হয়ে যাচ্ছিল। এই যার জন্য সে সব ভুলে গিয়েছিল, এমনকি তার স্মিতাকে, সেই নারী কি ভয়ানক রূপ! এসব কিছু নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না দেবব্রত। দেবব্রত তাড়াতাড়ি করে নিজের পোশাক পরল। নগেন বলল, নিজেকে আর ধরে রাখা গেল না? মেয়েদের শরীর দেখলে সবকিছু ভুলে যাও? আসলে কোনো মানে নেই। আপনাকে তো আমি বলেছিলাম যাই দেখুন না কেন ঘর থেকে বেরোবেন না। তা কেন বেরোলেন বলুন? আমি যদি সঠিক সময় না আসতো কি হতো বলুন তো, ভেবে দেখেছেন? দেবব্রত কেয়ারটেকারের কথা শুনে চুপ করে থাকল এবং মনে মনে ভাবল, যা সে করছে তা তো সে ঠিক করে। সে এসেছে এবং এই জায়গায় এসে পড়েছে। কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল দেবব্রত। মোহিনী ধীরে ধীরে কাপড়টা তুলে তার নগ্ন শরীরে জড়ালো। তারপর বলল, বাবা তুমি চলে যাও। দেবব্রত অবাক হয়ে বলল, বাবা? কেয়ারটেকার বলল, হ্যাঁ আমি মোহিনী, বাবা। মোহিনী বলল, বাবা আমি আজকে ওকে মেরে ফেলব। কেয়ারটেকার বলল, না মা, এমন করিস না। মোহিনী তার বাবার কথায় পাত্তা না দিয়ে দেবব্রতর গলা চেপে ধরল আর ভয়ানক হেসে বলল, তোকে মরতে হবে, মরতে হবে। বৃদ্ধ কেয়ারটেকার মোহিনীকে সজোরে ধাক্কা দিল এবং বিছানায় ফেলে দিল এবং দেবব্রতকে হাত ধরে তার সঙ্গে নিয়ে গেল এবং মোহিনীকে ঘরের দরজায় বন্ধ করে দিল এবং বলল, যদি বাঁচতে চাও নিজে, আমার নিচের যে ঘর আছে তাতে কেরোসিন তেল ও ম্যাচিস রাখা আছে। আর একটি কোদাল, তার সামনে যে বড় গাছটা পাবে তার নিচে দুটো লম্বা লাশ আছে। ওই দুটি লাশ পুড়িয়ে দাও, তাহলেই তুমি বাঁচতে পারবে। আমি
মোবাইলটা খুঁজে বের করে মোবাইলের টর্চের আলোতে বৃদ্ধ কেয়ারটেকারের রুমে যায় এবং বৃদ্ধ কেয়ারটেকারের কথা মতো মেচিস, কেরোসিন এবং কোদাল ও মাটি খোঁড়ার জন্য নেয়। তারপর সে পায়ের যন্ত্রণা নিয়ে বট গাছটার কাছে আসে। বট গাছটি দেখে মনে হচ্ছে অনেক প্রাচীন, চারিদিকে ঝুড়ি নেমেছে। দেবব্রত বেশ দেরি না করে মাটি খুঁড়ল এবং দুটি কঙ্কাল পেল। একটি কঙ্কালের হাতে সে মোহিনীর হাতে দেখা আংটিটা দেখতে পেল। দেবব্রত বুঝতে অসুবিধা হলো না কঙ্কালটি মোহিনী। হঠাৎ দেবব্রত শুনতে পেল মোহিনীর কণ্ঠস্বর। সে বলছে, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না, তোকে মেরে ফেলবো। দেবব্রত দেরি না করে জলদি কঙ্কালগুলোর উপর কেরোসিন তেল ঢেলে এবং ম্যাচিস ধরিয়ে জ্বালিয়ে দেয়। তারপর হঠাৎ দেবব্রত শুনতে পায় মোহিনীর ভয়ানক চিৎকার, আমি ছাড়বো না, তোকে মেরে ফেলবো। বেশ কিছুক্ষণ চিৎকার করে কঙ্কালগুলো ভস্মীভূত হয়ে গেল এবং চিৎকারটা বাতাসে মিলিয়ে গেল। আস্তে আস্তে ভোরের আলো ফুটে উঠল। দেবব্রত তার ক্লান্ত শরীরটা নিয়ে পরিত্যক্ত বাড়িটা থেকে বেরিয়ে এলো এবং অজ্ঞান হয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ হই হট্টগোলে জ্ঞান ফিরল দেবব্রত আধো চোখ খুলে দেখল তার চারপাশে অনেক লোকজন। একজন লোক বলে উঠল, আপনি ঠিক আছেন তো? দেবব্রত বলল, হ্যাঁ, আমি এখানে কেন? লোকটি বলল, কয়েকজন লোকাল ছেলে আপনাকে এই পরিত্যক্ত বাড়ির সামনে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করলো। দেবব্রত বলল, ও আচ্ছা, আসলে ওই বাড়িতে। লোকটি দেবব্রতকে কথা শেষ করতে না দিয়ে লোকটি নিজেই বলে উঠল, ওই বাড়ির কথা ভুলেও বলবেন না, ওই বাড়ি একটা অভিশপ্ত বাড়ি। দেবব্রত বলল, কেন? কৌতূহলবশত দেবব্রত বলে উঠল। তারপর লোকটি বলল, শোনো তাহলে, এই বাড়িটি অনেক দিনের পুরনো, প্রায় 200 বছর আগেকার, যখন জমিদার ও ইংরেজদের শাসন চলত এই জায়গায়। জমিদার সতীন্দ্র নারায়ণ ছিল ভীষণ ভালো জমিদার। তার মৃত্যুর পর জমিদার হন তার বড় ছেলে সূর্যনারায়ণ, যে ছিল খুব অত্যাচারী এবং আয়েসি ধরনের। সে প্রজাদের উপর অন্যায্য কর চাপাত। এর তল্লাটে কোনো সুন্দরী মেয়ে তার কুনজর থেকে বাঁচতে পারে। হঠাৎ একদিন জমিদার সূর্যনারায়ণ নদীতে তার বন্ধুদের সাথে ঘুরতে গেছিল। তখন তার নজরে পড়ে অতি সুন্দরী একটা মেয়েটি ছিল জমিদারের বাড়ির পুরোহিতের। পুরোহিত মশাই অত্যাচারী জমিদারের হাত থেকে মেয়েকে রক্ষা করার জন্য মেয়েকে ঘরে বন্দি করে রাখত। মোহিনীর মা ছোটবেলায় মারা যায়, তাই পুরোহিত মশাই তার মেয়ে, মা, বাবার দুই দায়িত্ব পালন করতেন। একদিন পুরোহিত মশাই শহরের বাইরে পুজোতে যায়। মোহিনীকে বলে, তুই সাবধানে থাকিস মা। এই বলে করে পুরোহিত মশাই শহরের উদ্দেশ্যে রওনা দিল। মোহিনী তখন সবই পূর্ণ যৌবন সম্পন্না। তখন তার বয়স 21 বছর হবে। সে কৌতূহলবশত নদীতে স্নান করতে যায় এবং ওই অত্যাচারী জমিদারের কুনজরে পড়ে মোহিনী ছিল ওই তল্লাটে অতি সুন্দরী একটা দুধে আলতা গায়ের রং, ঘন নীল চোখের মনি, গোলাপি ঠোঁট। নদীতে স্নান করে সবে যখন মোহিনী বাড়ি ফিরছে, জমিদারের অত্যাচারী লোকেরা তাকে তুলে নিয়ে আসে এবং জমিদারের কথা অনুযায়ী তাকে বাগান বাড়িতে আটকে রাখে। সারা রাত তারা ভোগ করে। অত্যাচারী জমিদার শুধু একদিন না, টানা 3 দিন তার শরীরটা অগুন্তিবার ভোগ করে অনেক মিনিট। এই অত্যাচার সহ্য করতে না পেরে বারান্দা থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে ফেলে মোহিনী এবং সবাইকে অভিশাপ দিয়েছিল, একদিন যে কামনা মেটানোর জন্য আমি নিজের প্রাণ দিলাম, এবার থেকে সেই খিদে মেটানোর জন্য সবাই বাধ্য থাকবে। যারা তার কামনার আগুন সম্পন্ন করতে পারবে না, মেটাতে পারবে না, তাদের মেরে ফেলবে সে। যদিও মৃত্যুর পর কারোর কামনা মেটানো সম্ভব না কোনো জীবিত মানুষের,
সমাজের নারীকে প্রাপ্য সম্মান দেওয়ার এসব ভাবতে ভাবতে হঠাৎ লোকটি বলে, কি ভাবছো? দেবব্রত বলে, না কিছু না। লোকটি বলে, আচ্ছা আমি যাই, আমার কাজ আছে, তুমি চা খাও। তারপর লোকটি দেবব্রতর হাতে চা দেয় এবং তাকে বসিয়ে করে চলে যায়। দেবব্রত পরিত্যক্ত বাড়িটির দিকে এবং একটা ঠান্ডা হাওয়া তার কানে তখন যেন বলল, আমি মোহিনী, আমি এত তাড়াতাড়ি শেষ হব না। যতদিন পাশুদ্ধ পুরুষরা থাকবে, তারপর সে ভয়ানক হাসি বাতাসে ভেসে এলো। নমস্কার শ্রোতা বন্ধুরা, তো আশা করছি ভালোই লেগেছে আজকের গল্পটি। আর নতুন নতুন গল্প শুনতে অবশ্যই কান রাখতে হবে আমাদের নতুন গল্পের চ্যানেল অল্প স্বল্প। গল্পগুলি আরও নতুন নতুন শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন গল্পের চ্যানেল অল্প স্বল্প। নমস্কার, সবাই ভালো থাকবেন।